প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনেটার সৌজন্যে আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। দর্শক, ছোটবেলা থেকে একটি কথা শুনে আসি, তা হচ্ছে যার হয় যক্ষা তার নাই রক্ষা। কিন্তু ইদানিং কথাটি একটু পরিবর্তন হয়েছে। এখন বলা হয় যক্ষা হলে রক্ষা নেই, এই কথাটির ভিত্তি নয়। আসলে চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা কি বলছেন যে কথাটি সত্য, নাকি তার মধ্যে কিছুটা অর্ধসত্য রয়েছে? এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, যেখানে আমরা কথা বলবো বাংলাদেশের যক্ষার চিকিৎসা নিয়ে। যক্ষা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, এই বিষয় নিয়ে কথা বলতে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের দুজন প্রখ্যাত বক্ষব্যাধি বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডাক্তার দেওয়ান আজমল, যিনি সহযোগী অধ্যাপক হিসাবে আছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সাথে আরও আছেন ডাক্তার মনির হোসেন, যিনি বক্ষব্যাধি বিশেষজ্ঞ এবং সহযোগী অধ্যাপক হিসেবে আছেন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ডক্টর দেওয়ান আজমল, আপনার থেকে একটু জানতে চাই, আমরা সবসময় যক্ষার কথা শুনি, যক্ষা নিয়ে কাজ হচ্ছে বাংলাদেশে বহু বছর ধরে, এবং পৃথিবীতে এই রোগটি বোধহয় সবচেয়ে পুরনো রোগের মধ্যে একটি। অথচ এখনও পরিসংখ্যান বলছে, যদি আমরা বৈশ্বিক যে যক্ষার তথ্য রয়েছে বা প্রতিবেদন রয়েছে, সেখানে বলা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে এখনও প্রতি বছর প্রায় 4.25 লাখ মানুষ যক্ষা রোগে আক্রান্ত হচ্ছে, 46,000-এরও বেশি মানুষ মারা যাচ্ছে এই রোগে। এই অবস্থা এখনও এইরকম কেন? যক্ষা কাদের হবে বা কাদের হচ্ছে, এগুলো কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর রয়েছে আর কি, আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি। যেমন ধরেন, আমাদের দেশ এটা সারা বিশ্বে একটা অত্যন্ত ঘনবসতিবহুল দেশ, এর চেয়ে ডেন্স পপুলেশন আর ওয়ার্ল্ডে কোথাও নেই। সো ওভারক্রাউডিং এটা আমাদের জন্য একটা বিরাট সমস্যা। আমাদের পার স্কোয়ার মাইল এরিয়াতে যে পরিমাণ বসবাস আছে, সেটা বিশ্বের একটা ইতিহাস বলতে পারেন। এছাড়া আমাদের অর্থনৈতিক অবস্থাও খুব বেশি উন্নত নয়, কারণ যক্ষার নিয়ে যখন কাজ করা হয় বা যে স্টাডিগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যারা একটু লোয়ার সোশিও ইকোনমিক কন্ডিশনে আছে, এদের যক্ষা হওয়ার একটা প্রাদুর্ভাব বেশি। এছাড়া পুষ্টিহীনতার একটা ব্যাপার রয়েছে। সো আপনি যদি সব কিছু মিলিয়ে বলেন যে এই বিপুল জনসংখ্যা, মানে ওভারক্রাউডিং এবং পুষ্টিহীনতা, এবং যে আমাদের যক্ষা আক্রান্ত মানুষ রোগীদের এই রোগের ব্যাপারে তার যথেষ্ট পরিমাণ তারা সিনসিয়ার না, অনেক সময় ওষুধ অর্ধেকে শেষ করে দেয়, কোর্স কমপ্লিট করছে না, যেই ঘটনাগুলো পরবর্তীতে যক্ষা হওয়ার ব্যাপারে আরও ভূমিকা রাখছে। এই সব মিলিয়ে আমরা আমাদের সরকারের তরফ থেকে অনেক পরিক্রমা, অনেক কার্যক্রম, অনেক প্ল্যানিং থাকার পরেও আমরা যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারছি না বলে আমি মনে করি। আপনার কাছে একটু জানতে চাই, এই যে যক্ষা রোগ নিয়ে বারবার আমরা কথা বলছি এবং 25শে মার্চ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব যক্ষা দিবস, অনেক ধরনের অনুষ্ঠান হচ্ছে, অনেক কিছুই হচ্ছে, কিন্তু রোগটি সম্পর্কে এখনও কিন্তু আমাদের দেশের মানুষের ধারণার মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। সেই ব্যাপারটি একটু জানতে চাই যে যক্ষা রোগটি আসলে কি ধরনের রোগ? ধন্যবাদ। যক্ষা তো একটা ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে গঠিত একটি অসুস্থতা, যেটা মোস্টলি আমরা যে আলোচনা করি সেটা আমাদের ফুসফুসের যক্ষা নিয়ে আমরা কথা বলি, যেটা একজন আক্রান্ত ব্যক্তির জীবাণু থেকে অন্য আরেকজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে। এবং এটার ব্যাপারে ধরেন যে আমরা আমাদের সামাজিক সচেতনতাটা অত্যন্ত জরুরি তাদের জন্য যারা যক্ষায় আক্রান্ত হয়েছেন। যেমন একজন যক্ষা আক্রান্ত ব্যক্তি, উনি পরিপূর্ণভাবে ওষুধ শুরু করার পরেও 3 থেকে 4 সপ্তাহ লেগে যেতে পারে, বা এর চেয়ে বেশি 1 সপ্তাহ বেশিও লাগতে পারে, যে উনি স্মিয়ার নেগেটিভ বলে আমরা, যে ওনার কফ থেকে যক্ষার জীবাণুটা নির্মূল হয়ে যাবে। এই সময়টায় কিন্তু উনি ওনার নিজের জন্য যেরকম সচেতন হওয়া উচিত, ওনার যে পারিপার্শ্বিক যারা রয়েছেন, ধরেন পরিবারের সদস্যরা বা উনি যেখানে কাজ করছেন, সেই সমস্ত জায়গাতে ওনাকে অবশ্যই অনেকগুলো নিয়ম মেনে চলা দরকার। যেমন উনি যত্রতত্র কফ ফেলবেন না, যদি সম্ভব হয় আমাদের সরকারের নিয়মও রয়ে গেছে যে স্মিয়ার নেগেটিভ না হওয়া পর্যন্ত উনি কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন বা ছুটি পাবেন। উনি যদি ঘরে থাকেন তাহলে একটা আলাদা রুমে অবস্থান করবেন। আমরা কোভিডের সময় যেমন বলেছি যে হাঁচি কাশির যে এটিকেটগুলো, এগুলো মেনে চলবে। আর যদি এমন হয় যে একটা রুমেই অনেক মানুষ থাকছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। এই নিয়মগুলো যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য রোগ কঠোর নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে যাবে। ধন্যবাদ। ডাক্তার মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা যক্ষার কথা বারবার শুনি, যক্ষা সংক্রামক একটি রোগ সেই কথাটিও জানি, কিন্তু দেখা যাচ্ছে এই সংক্রামক ব্যাধিটি শুধুমাত্র ফুসফুসকে না, ফুসফুসের বাইরে অংশকে আক্রান্ত করছে।
আসলে কিভাবে করছে বা কোন কোন অঙ্গকে আক্রান্ত করতে পারে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে একটা প্রচলিত ধারণা আছে যদিও যে যক্ষা বোধহয় শুধু ফুসফুসে, আসলে ফুসফুসের না, যক্ষা ফুসফুসের সাথে আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে। যেমন ফুসফুসের বাইরে আমরা দেখি যেটা আমাদের যক্ষা কিডনিতে হতে পারে, বোনসে হতে পারে, ব্রেনে হতে পারে, কখনো লিভার। আসলে যদি এক কথায় বলি তাহলে বলা যায় যে চুল এবং নখ বাদে যক্ষার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গেই হতে পারে। এই যে যক্ষা রোগটি হচ্ছে, আমরা যারা বলছি যে ছোঁয়াচে রোগ বা এটি কফের মাধ্যমে ছড়াচ্ছে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যখন ছড়াচ্ছে তখন কিভাবে ছড়াতে পারে এবং তাদের ক্ষেত্রে কি ধরনের বলবো যে তাদের পরিবারকে কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? আসলে কফের মাধ্যমে ছড়ানোর যক্ষাটা অ্যাকচুয়ালি ফুসফুসের যক্ষা থেকেই সাধারণত হয়। অন্যগুলি যে আমি যক্ষাগুলি যে নামগুলি উচ্চারণ করলাম সেগুলি আসলে এক্সট্রা পালমোনারি বা ফুসফুস বহির্ভূত, সেগুলি আসলে সরাসরি ওভাবে ছোঁয়াচের মতো না। কিন্তু এগুলি আমাদের দেখা যায় যে যক্ষা রোগটি হওয়ার পরে হয়তো বা আমাদের সচেতনতার অভাবের কারণে দীর্ঘমেয়াদী হয়ে গেলে ফুসফুস থেকে ডিসেমিনেটেড হয় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে, ব্লাড বর্ন বা ব্লাডের মাধ্যমে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে গিয়ে আস্তে যক্ষাটা ওই জায়গায় ডিপোজিশন হয়ে ওইখান থেকে যক্ষার আবার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তো সেই অঙ্গটা ড্যামেজ হচ্ছে বা আমরা তখন যখন সিমটম ডেভেলপ করতেছে, দেন আমরা যখন ডাক্তারের কাছে যখন পেশেন্টগুলি আসছে, দেন তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেখান থেকে আমরা যক্ষার নির্ণয়টা করতে পারতেছি। তো এরকম আমরা এটা একটা যে আমাদের যতটুকু দেরি হচ্ছে, আমরা যত বেশি সিমটম নিয়ে আসলে দীর্ঘমেয়াদী আমরা এটা যক্ষার ইয়ে নিয়ে আমরা দিনানির্বাত করছি, তত বেশি এটা আরও ডেসিমিনেট হওয়ার আরও চান্স বেড়ে যায়। আচ্ছা, তার মানে ততদিনে আরো ভয়ঙ্কর অবস্থায় ধারণ করতে পারে। ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, আমরা দেখি যে যক্ষা রোগটি হচ্ছে বেশিরভাগই যারা আসে আমাদের কাছে একটু বয়স্ক বা চিকিৎসকের কাছে আসে, আবার দেখা যাচ্ছে অল্প বয়সীরাও আসছে। আসলে কোন ধরনের মানুষের ক্ষেত্রে বেশি যক্ষা রোগটি হয়? বডির ইনবর্ন ইমিউনিটি যাদের একটু কম, সেই ক্ষেত্রে যক্ষার প্রাদুর্ভাবটা বেশি। যেমন বাচ্চাদের একটু হতে পারে বা এইজ মোর দেন 65 এদের হতে পারে বেশি। এছাড়া কনকমিটেন্ট কিছু ডিসঅর্ডার, যেমন যারা ডায়াবেটিসে ভুগছেন, অটোমেটিক্যালি তাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বা যারা অন্য কোনো ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করছেন, কেউ যদি ক্যান্সারের জন্য কোনো চিকিৎসা নিতে থাকেন, বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে সমস্ত জটিল ওষুধগুলো আছে, বিভিন্ন ধরনের এই ওষুধগুলো তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়। এই গ্রুপ অফ পিপলগুলো বেশি যক্ষা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এক্ষেত্রে কি কোনো ধরনের অর্থনৈতিক ব্যবস্থার দায়ী আছে কিনা? কারণ অনেকেই কিন্তু এই ধারণাটি পোষণ করে যে যক্ষা শুধুমাত্র গরিবদেরই রোগ। আমার মনে হয় না যে এই ধরনের কোনো অ্যাসোসিয়েশন আছে। তবে আমরা শুরুতে যেটা বলেছি যে ওভারক্রাউডিং, স্লাম ডুয়েলার্স বা যাদের পুষ্টিহীনতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু বেশি হতে পারে। বাট যক্ষা কিন্তু এখন আমরা, আপনি যদি মিডল ক্লাস বলেন বা আপার স্ট্যাটাসগুলো, তো সব শ্রেণীতে যক্ষা হচ্ছে। হ্যাঁ, এটা একটা মিথ বলতে পারেন যে শুধু যাদের অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের হচ্ছে যক্ষা, এমনটা নয়। আমরা এখন সমাজের সর্বত্রই সব শ্রেণীর মানুষের মধ্যেই যক্ষার সংক্রমণ দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ। ডক্টর মনির হোসেন, আপনার কাছে একটু বাংলাদেশের অবস্থাটা জানতে চাই যে আমাদের দেশে তো যদি আমি বিশ্বের সাথে তুলনা করি, তো আমাদের দেশে যক্ষার অবস্থাটা কীরকম এখন? আমাদের দেশের অবস্থা এখন বিশ্বে আমরা এখন 7ম অবস্থানে আছি বাংলাদেশে যক্ষা আক্রান্তর দিক থেকে। যেটা একটু আগে আপনি বলছিলেন যে বাংলাদেশে গত 2022 সালে একটি আমরা রেফারেন্স দিতে পারি, এবার 4 লাখের মতো যক্ষায় আক্রান্ত, এর ভিতরে 46,000 মতো মানুষ মৃত্যুবরণ করেছে। তো এখানেও বোঝা যাচ্ছে যে আমাদের যক্ষার আক্রান্তের হার একেবারে কম না। আমরা আজকে 2025 সনে বলতে পারি যে যক্ষার সম্পর্কে আমরা যথেষ্ট জানি, এরপরও যক্ষার নিয়ন্ত্রণের হার এখন পর্যন্ত সেই পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। তার একটি কারণ হচ্ছে আসলে এখনও কিছু আনডায়াগনোসড রোগী থাকে। যেমন আমাদের যতগুলি আমরা বললাম, এখানে প্রায় 82% পর্যন্ত আমরা শনাক্ত করতে পারি যক্ষার, 18%ই শনাক্তর বাইরে থাকছে। তো এই যে শনাক্তর বাইরে থাকছে, এটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি হোক, মিডল ক্লাস হোক, আপার ক্লাস যে ফ্যামিলিরই হোক, তো এইভাবে কিন্তু যক্ষাগুলি ছড়িয়ে পড়তেছে, যেগুলি আমাদের আনডায়াগনোস থাকতেছে। তার ভিতরে একটা মোস্টলি পার্ট হচ্ছে শিশুদের পার্টটা, যেটা এখনও শনাক্তের অনেকটা বাইরেই থাকছে। তার ভিতরে 5 বছরের কম বয়সী শিশুদের এখন প্রায় 96% শিশুদের আমরা শনাক্তর বাইরে রাখতে হচ্ছে। তা আমরা এখন এটা যদিও এখন শুরু হয়েছে নতুন করে যে মলের যে পরীক্ষার মাধ্যমে
শনাক্ত করা। তারপরে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে পৌঁছানোর জন্য যথেষ্ট চেষ্টা চলছে, হয়তো আস্তে আস্তে অ্যাচিভমেন্টের দিকে আমরা যেতে পারবো। ধন্যবাদ। ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে যক্ষার কথা শুনলাম যে এটি হচ্ছে কি বাচ্চাদের ক্ষেত্রে ধরা পড়াটা একটু কঠিন, আবার বড়দের ক্ষেত্রে হয়তো একটু সহজ, তো আসলে কেন এটি কঠিন আর কেন সহজ? ধন্যবাদ। আসলে আমরা ফুসফুসের যক্ষাটার প্রধান ইনভেস্টিগেশন হিসেবে বেছে নিই কফ পরীক্ষা, স্পুটাম ফর এ বি, স্পুটাম ফর জিন এক্সপার্ট। কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু কফ বের করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, স্পেশালি আপনি যদি ধরেন যে বিলো 5 ইয়ার্স আর বিলো 4 ইয়ার্স, এই বাচ্চারা কফ বের করতে পারে না। সো এটা একটা ইটস এ বিগ বড় একটা বাধা আমাদের রোগ নির্ণয় করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যেটা করা হয়, শিশু হাসপাতাল থেকেই শুরু হয়েছিল যে বাচ্চারা কিন্তু যখন কফ বের করতে পারে তখন ওরা গিলে ফেলে। গিলে ফেললে যেটা করা যায় যে আপনার গ্যাস্ট্রিক লাভাজ বা যে আমরা যে রাইলস টিউবের মাধ্যমে তখন যে পাকস্থলীর যে রসটাকে এনে পরীক্ষা করা হয়, ইটস এ গুড টুল ফর ডায়াগনোসিস অফ টিউবারকুলোসিস ইন কেস অফ চিলড্রেন বিলো 4 or 5 ইয়ার্স। আর একটা ডক্টর মনি যেটা বললেন যে ইদানিং না প্রায় 2-3 বছর হয়ে গেছে যে আপনার স্টুলের জিন এক্সপার্ট করেও যক্ষা নির্ণয় করা যাচ্ছে। সো এই যে বাচ্চারা কফটা বের করতে পারছে না, এছাড়া আমরা বড়দের ক্ষেত্রে কি দেখি, কারণ একজন পেশেন্ট যক্ষা আক্রান্ত, সে হয়তো চিকিৎসকের কাছে এসে বলছে যে আমার খাওয়ার রুচি কমে গেছে, ওয়েট কমছে, জ্বর ভাব, কাশি। বাচ্চারা তো আসলে ওইভাবে এক্সপ্লেন করতে পারে না। যদি গার্জিয়ানরা যথেষ্ট পরিমাণে সচেতন না হয় তাহলে অনেক ক্ষেত্রে বাচ্চাদেরটা দীর্ঘ সময় ধরে আনডায়াগনোজ থেকে যায়। এটা একটা বড় ব্যারিয়ার বাচ্চাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে। ধন্যবাদ। চলে যাচ্ছি ডক্টর মনির হোসেন আপনার কাছে। আমরা শুনছিলাম বাচ্চাদের ক্ষেত্রে যে তাদের ক্ষেত্রে উপসর্গের একটা ব্যাপার রয়েছে যেটা দেখে হয়তো শনাক্ত করা সম্ভব। তো ওভারঅল যদি আমরা যক্ষা রোগের ক্ষেত্রে উপসর্গের কথা বলি তাহলে কি ধরনের উপসর্গ সাধারণত দেখা যায়? হ্যাঁ, ধন্যবাদ। যক্ষা রোগের ক্ষেত্রে আমরা সাধারণত, যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, আমরা অবশ্যই বলবো যে ফিভার বা জ্বর দিয়েই শুরু হয় সাধারণত। যক্ষার জ্বরটা যেটা আমরা এখন অনেকেই জানে, এটা আসলে একটু স্বল্প মাত্রার জ্বর বা লো গ্রেড ফিভার যেটা বলি, এর সাথে কফ, যেটা ডক্টর আজমল বললেন, কফের সাথে অনেক সময় কিছু রক্ত মিশ্রিত থাকে। এর সাথে খাওয়া দাওয়া অরুচি শুরু হয়, ক্ষুধামন্দা থেকে দেখা যায় যে ওজন কমতে শুরু করে এরকম। তো এরকম দীর্ঘমেয়াদী দেখা যায় কফও প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেলে বা আস্তে আস্তে ওজন কমতে থাকা, এভাবে দেখা যায় যে যখন একটা পেশেন্ট সবার সামনে প্রেজেন্ট করতেছে তখন আমরা মনে করি যে কী ব্যাপার হচ্ছে না, তখন ডক্টরের শরণাপন্ন হওয়া যে রোগটা নির্ণয়ের জন্য এই করে যে এতদিন ধরে কফ। তো আমরা যেটা সবসময় জানি 3 সপ্তাহের বেশি কফকে আমরা সাধারণ প্রাধান্য দিই যক্ষার দিকে। তো আবার জ্বরটাকে এতদিন হয়ে গেছে, জ্বরটা যাচ্ছে না, এর সাথে ক্ষুধামন্দা, ওজন আসতে, সেটা থেকে আমরা ধারণা করি, এমনকি পেশেন্টরা অনেকে মনে করে স্যার আমাকে যক্ষার পরীক্ষা করতে পারি কিনা, এরকম অনেকেই বলে। তো এই ক্ষেত্রে আমরা মনে করি যে এখন যক্ষার এই উপসর্গগুলি অনেকের কাছেই জানা। তো এইভাবে আমরা তারপর যক্ষার জন্য আমরা যা বললেন যে আমরা কফ এবং অন্যান্য জিন এক্সপার্ট, কফের স্পুটাম এ বি জিন এক্সপার্ট করে তখন দেখতে পারি যে তার যক্ষা হচ্ছে কিনা বা নির্ণয় হচ্ছে কিনা। ওইটাই। যক্ষা নিয়ে আমরা আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে যক্ষা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। ডাক্তার দেওয়ান আজমল, আপনার কাছে জানতে চাই, আমরা কফের পরীক্ষার কথা শুনলাম, আমরা জানলাম যে হচ্ছে কি এর মাধ্যমে যক্ষা শনাক্ত করা সম্ভব, কিন্তু কথা প্রসঙ্গে কিছু কথা তো শুনেছি যে যক্ষা এর বাইরেও অনেকভাবে হতে পারে, এমনকি ফুসফুসেও নাকি এমন যক্ষা হয় যেখানে কফ নাও থাকতে পারে। তো এই ব্যাপারগুলো একটু জানতে চাই, সেক্ষেত্রে কি ধরনের উপসর্গ থাকে এবং কি ধরনের পরীক্ষা করতে হয়? ধন্যবাদ। ফুসফুসকে নিয়েই আমরা আলোচনায় থাকি, এবং এটার আক্রান্ত রোগীর সংখ্যাটাই আমাদের দেশে বেশি। কারণ ফুসফুসে এমন হয় যে আমরা বুঝতে পারছি যে রোগী এসে যে কমপ্লেনগুলো করছে আমরা বুঝতে পারছি যে সে হয়তোবা যক্ষা আক্রান্ত, কিন্তু কফ বের করতে পারছে না, ড্রাই কাফ, কাশি আছে কিন্তু কফ বের করতে পারছে না। সেক্ষেত্রে আমরা বুকের একটা এক্সরে করি এবং সাথে কিছু রক্ত পরীক্ষা করা হয়। এগুলো মিলিয়েও যক্ষা সিদ্ধতা নেওয়া যায় যদি এই ব্যক্তি আগে কখনো যক্ষাতে আক্রান্ত না হয়ে থাকেন। যেমন আমরা এক্সরেতে কিছু প্যাচি ওপাসিটি বলি, সেটা পাওয়া যায়, ব্লাডের ইএসআর বেড়ে যায়, বা আমরা মন্টু টেস্ট করতে পারি। আর যখন এই সুযোগগুলোর পরেও যখন আমরা কনফিউশনে থাকি যে না এই থেকেও সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ব্রঙ্কিও অ্যালভিওলার লাভাজ বলে একটা প্রক্রিয়া যায়, যেটা ব্রঙ্কোস্কোপি করে
ফুসফুসের ভিতর থেকে রস এনে সেই রসটাকে আমরা জিন এক্সপার্ট করি অথবা এনটিএম পরীক্ষার জন্য পাঠাই। এটা হলো আপনার একটা সাইডগুলো। আরেকটা অন্য দিক দিয়ে অনেক সময় আমরা যক্ষা হয়েছে আক্রান্ত রোগীকে যখন এক্সরে করে দেখি যে ফুসফুসে পানি চলে এসেছে, তখন সেক্ষেত্রে আমরা ফুসফুসে পানি বের করি এবং ফুসফুসের পানি পরীক্ষা যায় এবং সেই ক্ষেত্রে প্লুরাল বায়োপসি করা হয়। এগুলো থেকে মোটামুটি কোনো না কোনোভাবে ডায়াগনোসিস হয়েই যায়। আচ্ছা, যক্ষা রোগে নাকি অনেক ক্ষেত্রে পুজ জমে শরীরে, এই কথাটি কি সত্য? শরীরের ব্যাপারটা ঠিক না, বাট ফুসফুসে যখন পানি চলে আসে, সেই পানি যখন দীর্ঘদিন বের করা না হয় তখন সেখানে অ্যাম্পায়ামা তৈরি হতে পারে, মানে সেই পানিটা পুজে টার্ন নিতে পারে, ওটাকে আমরা তখন অ্যাম্পায়ামা বলি। আচ্ছা, তো এই ধরনের ব্যবস্থা নিয়ে চিকিৎসার কথা আসবে একটু, তার সাথে জানতে চাই যে এই যে আমরা বিভিন্ন ধরনের লক্ষণের কথা শুনলাম, আমাদের দেশে কিন্তু একটি ধারণা রয়েছে যে যদি কারো যক্ষা হয় তাহলে তার হয়তো জীবনটি শেষ। তো এইরকম কিছু ধারণার কথা একটু জানতে চাই, যে যেটা আমাদের দেশে প্রচলিত কিন্তু আসলে কথাগুলো সত্য নয়। দেশে আসলে শুধু দেশের কেন, আমি তো মনে করি আমরা যখন সরকারি হাসপাতালে বা প্রাইভেট চেম্বারে একদম আপার ক্লাসের পিপলদেরও দেখি যে কারো হয়তো একটা সন্তানকে নিয়ে এসছেন, উনি সাথে বাবা মা এসছেন, যখন আমরা বলি যে যক্ষা হয়েছে, মানে তাদের এক্সপ্রেশন বা তাদের যে মনক্ষুণ্ণতা এত বেশি, তখন মনে হয় যে ওরা মানে যে আমার বাচ্চা তো তাহলে আমি মানে হারিয়েই ফেলছি, এরকম একটা এক্সপ্রেশন হয় বা তাদের একটা রিয়েলাইজেশন হয়। ব্যাপারটা আসলে একেবারেই সত্যি নয়। যক্ষার চিকিৎসা এখন এত আপগ্রেডেড হয়েছে যে আপনি যদি পরিপূর্ণ মাত্রায় কোনো রুগীকে 6 মাস বা 9 মাস চিকিৎসা দেন, এটা 100% নিরাময়যোগ্য। সেই ক্ষেত্রে এমন ভাবার কোনো কারণই নেই। তবে দ্বিতীয় আমি একটা জিনিস যেটা দেখি, যে যক্ষা হয়েছে সেটা তো রুগীর বা রুগীর সাথে লোকজন বুঝতে পারে না যে এটা কি মানে আইদার দ্য পেশেন্ট ইজ ইনফেকশাস ফর সারাউন্ডিং পিপল অর নট। শুধুমাত্র যেই যক্ষায় কফের জীবাণু পজিটিভ বা স্মিয়ার পজিটিভ, সেই ব্যক্তি কিন্তু সারাউন্ডিং পিপলের জন্য ইনফেকশাস। বাট যার যক্ষা হয়েছে বা ফুসফুসে কফের জীবাণু, যার কফের মধ্যে জীবাণু নেই, অথবা আমরা ফুসফুসে পানি দেখে বা ফুসফুসে আপনার এক্সরে করে বা অন্য প্যারামিটারগুলো দেখে যাদের যক্ষায় কনফার্ম করি, ওই গ্রুপ অফ পিপল 100% নিরাপদ সারাউন্ডিং পিপলের জন্য। সো ধরেন একটা বাড়িতে যদি কোনো একজন ছেলে বউয়ের যক্ষা হয়, তখন দেখবেন যে ফ্যামিলির মধ্যে একটা বিষাদ নেমে আসে, মেয়ের পক্ষে বলেন বা ছেলের পক্ষে বলেন, যে এখন এই মেয়ের সংসার টিকবে কিনা সন্দেহ। অথচ এই ব্যাপারগুলো একেবারেই ভুল। পরিপূর্ণ মাত্রায় এবং যে স্বাস্থ্যবিধি মেনে চললে যক্ষা 100% নিরাময়যোগ্য এবং অন্যের জন্য কোনো ক্ষতিকর নয়। জি, ধন্যবাদ। আসলে এই ধরনের ধারণা কিন্তু আমাদের দেশে এখন অনেক প্রচলিত আছে। ডাক্তার মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা শুনলাম যে বিভিন্ন ধরনের যক্ষা হচ্ছে, যক্ষার কিছু ভুল ধারণাগুলো রয়েছে, তো পাশাপাশি কিছু কিছু যক্ষার কথা আমরা শুনি যে এই যক্ষাগুলো শুধুমাত্র স্বাভাবিক যক্ষা না, সেগুলো নাকি ঔষধ প্রতিরোধী যক্ষা বা কিছু ধরনের জটিলতা, সেই ব্যাপারগুলো জানতে চাই যে কি কি ধরনের যক্ষা রয়েছে এরকম। আমাদের এরকম যক্ষার ভিতরে যেমন আমরা বলেছিল ড্রাগ রেজিস্ট্যান্ট, তার ভিতরে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট, এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষা বা টিবি। তো সেক্ষেত্রে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্টগুলি কোনগুলি? আসলে আমরা যে একটু কথা হচ্ছিল যে কফে জিন এক্সপার্ট করা, সেখানে আমরা কিন্তু সেন্সিটিভিটি দেখি, আসলে রিফাম্পিসিন সেন্সিটিভিটিটা দেখি, মানে আইসোনিয়াজের রিফাম্পিসিন। তো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে অন্তত এই দুইটা ড্রাগের রেজিস্ট্যান্স। দেখা যায় যে এই দুইটা ড্রাগ যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আমরা সেখানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বলছি। আর এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারকুলোসিস হচ্ছে দেখা এই ড্রাগগুলির সাথে, মানে মাল্টি ড্রাগের সাথে আরও কিছু ড্রাগ, যেমন ইনজেক্টেবল কিছু ড্রাগ আছে, ক্যাপ্রোমাইসিন, ক্যানামাইসিন, তার সাথে কিছু লেভোফ্লক্সাসিন মানে ফ্লোরোকুইনিলন মানে লেভোফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এই গ্রুপের ড্রাগগুলিও এই রেজিস্ট্যান্ট। তো এই ড্রাগ এইরকম কিছু যক্ষা আছে যেগুলি আসলে আমাদের এখনো সমাজে আমরা অনেক পাচ্ছি। এই ধরনের যক্ষার কথা যখন বলি, যে ইদানিং তো আমাদের দেশে বা বলা যাচ্ছে যে গত 10-15 বছর ধরে এই ওষুধ প্রতিরোধী যক্ষা খুব মারাত্মক আকার ধারণ করেছে, তার পিছনে কি কোনো কারণ রয়েছে? কেন আমাদের দেশে এত বেশি? আমাদের আসলে যারা যক্ষা যখন আক্রান্ত হয়, আমাদের যে যক্ষার জন্য যে ডট থেরাপিটা আছে, আমরা তো ডিরেক্ট অবজার্ভ থেরাপির মাধ্যমে চিকিৎসা প্রদান করি। এখনও অনেকেই আছে যারা ঠিকমতো চিকিৎসা নেয় না, মাঝখানে চিকিৎসা ছেড়ে দিচ্ছে, মনে করতেছে আমার তো যক্ষা ভালো হয়ে গেছে, আগের যে সিমটম ছিল এর থেকে ভালো হয়ে গেছে, এখন আমার চিকিৎসা দরকার নেই, তারপরে তারা ওষুধগুলি নিচ্ছে না, এটা একটা কারণ। এছাড়া দেখা যায় যে যদি কেউ একজন এরকম এমডিআর টিবির বা এক্সডিআর টিবির এরকম কোনো পেশেন্টের যদি সংস্পর্শে আসে, সেখান থেকেও ইনফেক্টেড হওয়ার একটা চান্স থাকে। তো এরকমভাবে আমাদের ছড়িয়ে পড়েছে, কারণ আসলে
আন্ডার ডায়াগনোসড কেস এখনও অনেক আছে, যার কারণে আসলে আমি তো জানি না স্যার তার আসলে কী অসুখ। দেখা যায় যে খুব ক্লোজ কন্ট্যাক্টে এসে পেশেন্টগুলো এভাবে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। তো যক্ষ্মার কথা শুনলাম, যক্ষ্মা প্রতিরোধী যক্ষ্মার কথা শুনলাম। আমাদের দেশে যে যক্ষ্মা রোগীরা আছে, তো তাদের প্রথম যে সমস্যাটাই হয় চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসাটি কোথায় নিবে এবং কখন শুরু করবে, এই ব্যাপারটা নিয়ে ডক্টর দেওয়ান আজমল আপনার কাছে একটু জানতে চাই যে যক্ষ্মা যখন শনাক্ত হচ্ছে কি করতে হবে। ধন্যবাদ। আমি মনে করি সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে আপনি টপ প্রায়োরিটি লিস্টে আনতে পারেন যে যক্ষ্মা চিকিৎসার জন্য আমাদের সরকার বিগত ধরেন প্রায় 50 বছর ধরেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমাদের অসংখ্য এনজিও রয়েছে, আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কফ পরীক্ষা হয় এবং যথেষ্ট স্কিলড পার্সোনেল আছে যারা যক্ষ্মার ওষুধ দেওয়াটা নিয়ন্ত্রণ করেন। ডায়াগনোসিসটা হয়তো আমরা করে দিই, উপজেলাতেও সম্ভব। সেইখানে একটা রুগী যখন যক্ষ্মা কনফার্ম হয় বা বিশেষজ্ঞ চিকিৎসক বা প্রয়োজন নেই, যে কোনো আপনার রেজিস্টার্ড ফিজিশিয়ান যক্ষ্মা ডায়াগনোসিস করতে পারেন। এটা হওয়ার পর যখন এই পেশেন্টটাকে ডটসে রেফার করা হয়, মানে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি সেন্টারে, সেখানে আমাদের স্বাস্থ্য সেবিকারা বা স্বাস্থ্যকর্মীরা বাসায় গিয়ে গিয়ে প্রতিদিন তাকে ওষুধ খাইয়ে দিয়ে আসে। আমি মনে করি এটা ওয়ার্ল্ডের আর কোথাও আছে কিনা আমার জানা নেই, হয়তো কিছু আফ্রিকান কান্ট্রিতে আছে। সো আপনি চিকিৎসার ব্যাপারে যক্ষ্মা সরকারের যে পদক্ষেপ রয়েছে এটা একটা অসম্ভব সুন্দর একটা প্রক্রিয়া, কিন্তু আমাদের গাফিলতি যে আমরা এটা হয়তো ওইভাবে অ্যাকসেপ্ট করি না। হ্যাঁ, সেজন্য আমি মনে করি এই চিকিৎসাটা আমাদের গাফিলতির কারণে হয়তো আমরা মিস করি। বাট সরকারের যে পদ্ধতি রয়ে গেছে এটা একটা অসম্ভব সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে পরিচালিত হচ্ছে, এবং এটা যদি আরও কন্টিনিউ হতে থাকে একইভাবে আমাদের যে আমরা 18% এখনও যক্ষ্মার ডায়াগনোসিস করতে পারছি না, অথবা 82% যারা ডায়াগনোসড এদেরও কিছু কিছু ক্ষেত্রে আমরা জটিলতা পাই যক্ষ্মা পরবর্তী চিকিৎসার, এগুলো দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব। আচ্ছা, যক্ষ্মা রোগের ক্ষেত্রে চিকিৎসার কথা বলা হয় যে তা হচ্ছে প্রায় 6 মাসের মতো, অথচ যারা রোগে আক্রান্ত তারা বলে যে না, তাদের 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কোনো সমস্যা থাকে না, এবং এই কারণেই অনেকে ঔষধটি ছেড়ে দেয়। একটু জানতে চাই যে এই রোগের চিকিৎসা কেন এত দীর্ঘদিন? ধন্যবাদ। আসলে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস একটা বেশ কঠিন একটা জীবাণু, সোজা বাংলায় বলতে গেলে স্ট্রিক্ট অ্যারোবস, এবং এটাকে নির্মূল করার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসারই প্রয়োজন হয়। এবং আপনি হয়তো জানেন, মানে আমরা অনেক পেশেন্টরাও জানে যে এটার জন্য আমরা শুরুতে 4টা অ্যান্টিবায়োটিক ইউজ করি, যেই অ্যান্টিবায়োটিকগুলো অন্য কোনো রোগের জন্য ব্যবহার করা হয় না বললেই চলে। এবং সেটা প্রথম ধাপে 4টা ওষুধ দিয়ে আমরা 2 মাস চিকিৎসা দিই, এবং পরবর্তী 4 মাসের জন্য আরও 2টা ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এখন যখন ওষুধের কার্যকারিতা শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি যেটা আগেও বলেছি যে 3 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে যাদের কফে যক্ষ্মার জীবাণু ছিল তারা স্মিয়ার নেগেটিভ হয়ে যান, এবং রোগীর যে ফিচারগুলো, যেমন তার এই যে আপনার ধরেন রাতে রাতে একটু জ্বর আসা, খাওয়া রুচি কমে যাওয়া, এবং যে আপনার কাশি বা কাশিতে রক্ত, একটা ওভারঅল একটা ডিসকমফোর্ট, এই সিমটমগুলো কিন্তু উন্নতি শুরু হয়ে যায় প্রায় 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে। তখন যেই রোগীটাকে যথেষ্ট পরিমাণে আমরা কনভিন্স করতে ব্যর্থ হয়েছি যে তাকে অ্যাটলিস্ট 6 মাস ওষুধ খেতে হবে, সে যখন নাকি এই ব্যাপারটায় সচেতন হয় না, তখনই কিন্তু সে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, অথবা দেখা গেলো যে স্থান পরিবর্তন করে অন্য কোনো জায়গায় চলে গেলো নিজেকে প্রুফ করার জন্য যে আমার আর যক্ষ্মা নাই। সে ভাবছে হয়তো আমাকে সামাজিকভাবে একটু অন্যভাবে দেখা হচ্ছে, সো আমি যদি এই ট্রিটমেন্টটা এখান থেকে না নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে আমাকে মানুষ আর খুঁজেও পাবে না, আর আমি যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি হিসেবেও চিহ্নিত হব না। এই সমস্ত বিভিন্ন মিথের কারণেই যখন এই রোগী ওষুধ খাওয়া ছেড়ে দেয়, তখন দেখা গেলো যে পরবর্তীতে আবার তার মধ্যে সংক্রমণটা শুরু হতে পারে। আচ্ছা, এবং যদি এই রকম রোগীদের ক্ষেত্রে সংক্রমণ পুনরায় হয় তাহলে কি কোনো রকম জটিলতা হতে পারে? হ্যাঁ, জটিলতা হতে পারে। জটিলতা ছাড়াও আমরা অনেক সময় রোগী পাই যেটা হয় যে আবার সেই সকল লক্ষণগুলো ফিরে আসে, যেমন খুসখুসে কাশি, শরীরে রাত্রেবেলা জ্বর আসা, তার খাওয়া রুচি কমে যাওয়া, ওয়েট লস, এই প্রক্রিয়াগুলো যখন হয় তখন আমরা আবার ওই পেশেন্টগুলোকে যখন এনরোল করি, আমরা সাথে এক্সরে করে দেখি বা রক্ত পরীক্ষা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কফ পরীক্ষা। তো যখন কফ পরীক্ষাতে আমরা এখন জিন এক্সপার্ট করে আমরা বুঝতে পারি যে তার জীবাণুটা আছে কিনা বা রেজিস্ট্যান্সের দিকে টার্ন নিল কিনা, যেটা ডক্টর মুনির বললেন। যদি রেজিস্ট্যান্সের দিকে টার্ন নিয়ে যায় তখন আমরা একভাবে চিকিৎসাতে যাই, আর যদি রেজিস্ট্যান্স না হয় তখন আমরা পূর্বের এই ক্যাটাগরি 1 থেকে আবার পুনরায় চিকিৎসা শুরু করে দিই। আচ্ছা, আমরা নিয়ে আরও কথা শুনবো, আবার একটু বিরতির সময় হয়েছে।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। আজকে কথা হচ্ছে যক্ষ্মা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। আমরা যক্ষ্মা রোগের বিভিন্ন ধরনের চিকিৎসা ব্যবস্থার কথা শুনছিলাম। তো চিকিৎসা যদি নেওয়া হয়, অনেকে বলে যে তার কিছু কিছু সমস্যা হচ্ছে বা সমস্যা হতে পারে। কি কি ধরনের সমস্যা হতে পারে এবং কেন হয় সাধারণত? চিকিৎসা পরবর্তী আমরা 6 মাস যে চিকিৎসা বা যক্ষ্মা রোগের পুরো ট্রিটমেন্টের পরবর্তী কিছু সমস্যা হয়, তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেখা যায় অনেক বছর পরে হলেও ফুসফুসে কিছু দাগ বা কিছু পার্মানেন্ট সমস্যা, ব্রঙ্কিকটিসিস নামে একটা রোগ আছে যেটা হতে পারে। এছাড়া আমাদের ফুসফুসে যদি কিছু পানি জমে, সে পানিগুলো শুকিয়ে দেখা যায় আমাদের ফুসফুসের পর্দাও অনেক সময় মোটা হয়ে যায়। কিছু অনেক সময় দেখা যায় আমাদের ব্রঙ্কাসগুলি কোনো জায়গায় কোলাপস হয়ে রয়েছে, এরকম হয়ে থাকতে পারে। এছাড়াও দেখা যায় ফুসফুস যক্ষ্মা পরবর্তীতে দেখা যায় কিছু নিউমোথোরাক্সও ডেভেলপ করে পেশেন্টের। এরকম বিভিন্ন রকম আসলে কমপ্লিকেশনস যক্ষ্মা পরবর্তীতে হতে পারে। এছাড়াও আরও দেখা যায় যে অনেকে যক্ষ্মার রোগ ট্রিটমেন্ট যদি ঠিকমতো না করে, সেটা একটু আগে বলছিলাম যে বিভিন্ন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্সও ডেভেলপ করতে পারে। তো এরকম নানাবিধ সমস্যা নিয়ে আমাদের যক্ষ্মা পরবর্তী সমস্যাগুলি নিয়ে রোগীরা এখনো ভুগছে অনেক সমস্যা নিয়ে। এই যে রোগগুলো নিয়ে ভুগছে, এগুলো কি যক্ষ্মা রোগ চিকিৎসা শুরু হওয়ার গাফিলতি বা দেরি হওয়ার পিছনে কোনো কিছু গাফিলতি, কিছু দেরি হওয়ার জন্য কিছু যক্ষ্মা পরবর্তী সমস্যা, যেমন ব্রঙ্কিকটিসিস, এটা তো আসলে যক্ষ্মার সময় একটা ডেভেলপ করে না, সাধারণত চিকিৎসা শেষ হওয়ার পরে হয়তো অনেক বছর পরেও করতে পারে, কিছুদিন কয়েক মাস পরেও করতে পারে অনেক সময়। ধন্যবাদ। ডক্টর দেওয়ানাজমাল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে চিকিৎসা যখন শুরু হচ্ছে, ওষুধগুলো যাচ্ছে, ওই সময় কিছু পরামর্শ দেওয়া হয় এবং কিছু সতর্কতার কথাও বলা হয়, এই ব্যাপারগুলো একটু জানতে চাই যে কেন হচ্ছে। জি ধন্যবাদ। সবচেয়ে প্রথমে আমরা যে ব্যাপারটা এনশিওর করি পেশেন্টকে, যে আপনি যখন যক্ষ্মা ওষুধ খাবেন, এটা ওষুধের রঙের জন্য সকালে খালি পেটে আমরা খেতে বলি, সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার প্রস্রাবের রং কমলা রঙের হবে। এই ইনফরমেশনটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পেশেন্ট যদি আগে থেকে না জানে, তাহলে কিন্তু সে যখন দেখবে যে তার হাই কালার ইউরিন হচ্ছে, তখন সে দৌড়ে হয় ওষুধ বন্ধ করে দিবে, অথবা চিকিৎসকের কাছে যদি আসে তাহলে তো ভালো। সো এটা খুবই গুরুত্বপূর্ণ রোগীকে বলে দেওয়া যে ওষুধের রঙের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার প্রস্রাবের কালার কমলা রঙের বা লালচে রঙের হবে। দ্বিতীয়ত, যক্ষ্মার ওষুধের অন্যান্য ওষুধের মধ্যে কিছু সাইড ইফেক্ট আছে স্বাভাবিকভাবেই, যেমন একটু হালকা ইচিং হতে পারে, শরীরে চুলকানি হতে পারে। তখন আমরা যেটা বলি যে যদি অল্প মাত্রা হয় আপনি নিজে নিজে অ্যান্টিহিস্টামিন খেয়ে নিতে পারেন, অথবা যদি বেশি হয় তাহলে অবশ্যই চিকিৎসককে জানাবেন। এছাড়া আরও অনেকগুলো জটিলতাও হতে পারে, যেমন অনেক সময় আপনার লিভারে কিছু সমস্যা হতে পারে, ক্ষুধা মন্দা হতে পারে, বা শরীরের মধ্যে কখনো শরীর হলুদ, চোখ হলুদ হয়ে যাওয়া বা মুখের ভিতর হলুদ হয়ে যাওয়া, যেগুলো জন্ডিসের প্রাথমিক লক্ষণ, বা অতিমাত্রার দুর্বলতা। তো এই ব্যাপারগুলো যখন আমরা রোগীকে বলে দিই যে আপনি যখন এগুলো ফিল করবেন, তখন অবশ্যই আমাদের শরণাপন্ন হবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। কখনোই নিজের থেকে ওষুধকে বন্ধ করবেন না। জি, আবার ডক্টর মনির হোসেন কিছু কথা বলছিলেন যে যক্ষ্মা পরবর্তী সময় কিছু জটিলতা হয়। আমরা তো দেখি যে এই ধরনের জটিলতার পিছনে দেখা যায় যে যারা সাধারণত ওষুধ শুরু করতে একটু বিলম্ব করে, তাদের ক্ষেত্রে হয়। আসলে কি কথাটি সত্য? এটা আমি পরিপূর্ণ সত্য বলবো না, কারণ আমরা অনেক সময় দেখি যে একজন পেশেন্টের ডায়াগনোসিস হয়েছে, ফ্রম ডে ওয়ান সে একদম ফুল কোর্স ওষুধ খাচ্ছে, তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখি কিছু পেশেন্ট পাই যাদের যে পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস বা ব্রঙ্কিকটিসিস এই ধরনের জটিলতা হয়। সো এটাকে আসলে এক্সপ্লেন করা কঠিন, হয়তো বা বডির ইমিউনিটি একটা ফ্যাক্টর হতে পারে, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে আমরা রোগীকে ওইভাবে আবার আলাদা একটা ট্রিটমেন্ট রেজিমেনের মধ্যে নিয়ে আসি। ডক্টর মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমরা পরবর্তী জটিলতা যেমন ব্রঙ্কিকটিসিসের কথা বলি, এই কথাটি শুধুমাত্র যারা ফুসফুস নিয়ে কাজ করছে বা বক্ষব্যাধি বিশেষজ্ঞ তারাই কিন্তু বলে। আবার আমাদের দেশে একটা বড় অংশ তারা চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু যারা আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছে বা পল্লী চিকিৎসক, তাদের কাছে যাচ্ছে, যক্ষ্মা চিকিৎসা করছে এবং তাদেরকে বারবার যক্ষ্মার চিকিৎসা দেওয়া হয়। ব্যাপারটি কি ঠিক, নাকি ব্যাপারটির মধ্যে কোনো ধরনের সমস্যা আছে? ধন্যবাদ। আসলে যক্ষ্মা তো আমরা বুঝতে পারছি যে এটা একটা অনেক বড় একটা টার্ম, এমনকি এটা একটা বড় একটা ডিজিজ ওয়ার্ল্ডের ভিতরে। এটা আমাদের ডাক্তাররাই আজকে ডায়াগনোসিস করতে বা এটা সঠিকভাবে চিকিৎসা দিতে অনেক সময় হিমশিম খেয়ে যাচ্ছে এখন, যদিও এখন যক্ষ্মাটা অনেক সহজ করে ফেলা হয়েছে। তো সেক্ষেত্রে পল্লী চিকিৎসকরা আসলে দেখা যায় যে বা উপজেলা হেলথ কমপ্লেক্সে আসলে অনেক সময় পেশেন্টগুলি দেখা যায় এক্সরেতেও তেমন কোনো ফাইন্ডিংস নাই, অনেক নাই, দেখা যায় বা হঠাৎ করে একটা ক্যাটাগরি 1 একটা রেজিম দিয়ে দিল, এরকম হয়ে যাচ্ছে।
আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টটা আসলে একটু ট্রিটমেন্ট করা দরকার ছিল, সেই পেশেন্টকে আবার ট্রিটমেন্ট করতেছে না। এরকম কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা ওভার ট্রিটমেন্ট হচ্ছে কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে আন্ডার ট্রিটমেন্ট হচ্ছে। এরকম কিছু কিছু ক্ষেত্রেও জটিলতা আমরা দেখছি উপজেলা হেলথ কমপ্লেক্স বা আমাদের পেরিফেরিতে যে ট্রিটমেন্টগুলি চলছে সেক্ষেত্রে। জি, তো এই ক্ষেত্রে আসলে কি করণীয়, একজন রোগী না, কি আমি করা উচিত? অবশ্যই বলবো যে আসলে আমাদের তো এখন যে একটু আগে আমাদের ডক্টর আজমল স্যার যে বলছিলেন যে আমাদের এখন উপজেলা থেকে শুরু করে থানার রুট লেভেলে এখন যক্ষার অনেকগুলি সেন্টার হয়ে গেছে। এখন অবশ্যই উচিত সঠিক জায়গায় গিয়ে ট্রিটমেন্ট নেওয়া। কোনো পল্লী চিকিৎসক না বা যে এই সম্পর্কে খুব বেশি জ্ঞাত না যক্ষা সম্পর্কে, সেরকম কারো কাছে না। অবশ্যই রেজিস্টার্ড ডক্টর বা সেরকম রেজিস্টার্ড যেখানে আমাদের যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয় সেখানে গিয়ে সঠিকভাবে চিকিৎসার আওতায় যাওয়া। যেমন আমরা একটা এক্সরে বা আমরা স্পুটামের জিন এক্সপার্ট বা আরও যাবতীয় যদি কোনো সুযোগ সুবিধা সেগুলি অবশ্যই নিয়ে সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে যক্ষার ওষুধ শুরু করা। আমি এটাই বলবো সবার জন্য। আমি সেই ফাইব্রোসিসের জায়গায় একটু আবার আসতে চাই। এই ক্ষেত্রে কি চিকিৎসা সবসময় যক্ষা রোগের চিকিৎসার যে ওষুধগুলো দেওয়া হয় সেগুলোই, নাকি এগুলো একটু ভিন্ন ধর্মী? না, যখন যক্ষা পরবর্তীতে কোনো রোগী আমাদের কাছে আসে যে আপনার শুষ্ক কাশি বা কফের সাথে কাশি এবং স্পুটাম বের হওয়া, এই সমস্যাগুলো হলে তখন আমরা এক্সরে করে দেখি এবং সাধারণত দুই ধরনের সমস্যাই পাই মোস্টলি, যে একটা হলো ফাইব্রোসিস বা পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস, আর একটা হলো পোস্ট টিউবারকুলার ব্রঙ্কিকটিসিস। আচ্ছা, তো ফাইব্রোসিসের ক্ষেত্রে সাধারণত আমরা কিছু ব্রঙ্কোডাইলেটর ইউজ করি অথবা কখনো কখনো অ্যান্টিবায়োটিক ইউজ করি। আর ব্রঙ্কিকটিসিসের ক্ষেত্রে তখন অবশ্যই আমরা যাদের স্পুটাম আছে বা কফ বেরোচ্ছে তখন কফের কালচারে চলে যাই। প্রথমত আপনি সিটি স্ক্যান করে এটা কনফার্ম করতে পারেন এবং কফের কালচার ধরে যখন আমরা অ্যান্টিবায়োটিক দিই বা ব্রঙ্কোডাইলেটর দিই তখন এই রোগীগুলো কিন্তু মোটামুটি একটা পরিপূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যায়, যেটা যক্ষার চিকিৎসার থেকে একেবারেই ভিন্ন। আচ্ছা, ডক্টর মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই। আমরা একটু প্রথমে আলোচনার শুরুতে শুনেছিলাম যে যক্ষা রোগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফুসফুসের মধ্যে পানি জমে বা ফুসফুসের পর্দায় পানি জমে, তো এই ক্ষেত্রে পরবর্তীতে কি কোনো জটিলতা হতে পারে? হ্যাঁ, অবশ্যই দেখা যায় ফুসফুসে পানি জমলে আমরা তো ডক্টর আজমল স্যার যেটা বলছিলেন যে সঠিক চিকিৎসার মাধ্যমে সেখানে চিকিৎসা করে ওটাকে ভালো করে। তবে তারপরেও দেখা যায় যে আমরা অনেক সময় আমরা ফুসফুসে পানি জমা রোগীদেরকে চিকিৎসার মাঝামাঝি সবসময় বলি একটি ব্যায়াম করতে, কারণ দেখা যায় যে পানিগুলি যেন কোনো সময় জমে গিয়ে পর্দাটা যেন অনেক মোটা না হয়ে যায়, দেখা যায় 1 থেকে 1.5 ইঞ্চি মতো মোটা হতে পারে। এটা ফুসফুসের যক্ষা পরবর্তী অনেক বড় জটিলতা। ফুসফুসে শ্বাস নিতে গেলে এখানে ব্যথা করা, বিভিন্ন রকম জটিলতা দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে এই সমস্যাগুলি থেকে করার জন্য আমরা ব্যায়াম করা, তারপর আরও কিছু ওষুধ, আমরা যক্ষার সাথে কিছু স্টেরয়েড টাইপের কিছু ওষুধও দিই যে পানিগুলিকে দ্রুত শুকিয়ে নেওয়া, এরকম ব্যবস্থাপনা নিয়ে আসে। তাহলে দেখা যায় যে আমরা যখন ওষুধ শেষের দিকে যখন শেষে এক্সরে করি তখন না ফুসফুসটা আগে যে অবস্থায় ছিল সেই অলমোস্ট আগে সেই পর্যায়ে চলে আসছে। কিন্তু আমরা তার ভিতরে এখনও দেখতেছি অনেকে কিছু কিছু হয়তো বা ট্রিটমেন্টের গ্যাপের কারণে আমরা শেষে দেখি যে বা রোগীর ফলো আপও সেরকম না, রোগীদেরও কিছু সমস্যা আছে, ঠিকমতো ফলো আপে কিছু অনেক সময় না দেওয়ার কারণে দেখা যায় শেষে গিয়ে ফুসফুসে সেই আগের পর্যায়ে আসতে পারে না, ফুসফুসে পর্দা অনেক মোটা হয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে কি করতে হয়? চিকিৎসার মধ্যে সেই ক্ষেত্রে আমরা হয়তোবা যদি খুব সিমটম যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে চেষ্টা করি যে কিছু ব্যথা যদি থাকে, ব্যথা কিছু না হওয়া, সেখানে কিছু ব্যায়াম থাকলে ব্যায়াম কিছু আমরা শিখিয়ে দেওয়া। আর যদি দেখি যে না খুব বেশি রকম পেশেন্ট সিমটোমেটিক দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক সময় আমরা সার্জারির কথাও বলি। আমরা দেখেন সোরাসিক সার্জন যারা আছে তাদের কাছে অনেক সময় রেফার করি, তারা সেখানে সিটি স্ক্যান করে বা আরও কিছু অ্যাডভান্স করে তখন তারা সিদ্ধান্ত নেয় যেটা সার্জারি করে তাকে হয়তো বা চিকিৎসার আওতায় নিয়ে এসে সুস্থ করে ফেলা। আচ্ছা, ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতির কথা শুনলাম, তো যক্ষা রোগে যারা আক্রান্ত হয় একবার, তা পরবর্তীতে আবার তাদের কি যক্ষা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা হলে কি করতে হয়? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর আমি ওখানে চলে যাব যে যারা আগে থেকে কিছুটা ইমিউনো কম্প্রোমাইজড অথবা ম্যালনিউট্রিশনে ভুগছেন, এই গ্রুপ অফ পিপল যারা যক্ষার ওষুধ একবার খেয়েছে পরিপূর্ণ সুস্থ হয়েছে, তার পরবর্তীতে আবার যক্ষা হতে পারে। সেক্ষেত্রে আমরা যক্ষা যখন রিট্রিটমেন্ট রেজিমেন আছে তখন আমরা প্রথম যেই চিকিৎসাটা দিই তার সাথে আরও কিছু ওষুধ অ্যাড করে ডিউরেশনটা মোটামুটি 6 মাসের মতো রেখে আরেকটা ক্যাটাগরি 2 নামে একটা ট্রিটমেন্ট সাজানো হয়। আমরা সেই চিকিৎসা দিলে রোগীরা ভালো হয়ে যাচ্ছে। যক্ষা রোগ তো শুধুমাত্র ফুসফুসকে না, ফুসফুসের বাইরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ করে। যেমন আমরা অনেক ক্ষেত্রে শুনি যে হাড়ের যক্ষা হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা শুনি যে পেটের মধ্যে যক্ষা হচ্ছে, অনেক ক্ষেত্রে শুনি যে এটাই ব্রেনকেও আক্রান্ত করছে। তো আসলে কোনটি সবচেয়ে বেশি মারাত্মক?
এবং সেক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতিতে কোনো পার্থক্য হয় কিনা? ধন্যবাদ। চিকিৎসা পদ্ধতিতে পার্থক্য আছে এবং অবশ্যই যখন এটা হার্টের কাভারিং বা পেরিকার্ডিয়ামকে আক্রান্ত করে এবং পেরিকার্ডিয়াল ইফিউশন হয়ে যায়, অথবা যখন ব্রেনে আক্রান্ত হয়, টিউবারকুলার মেনিনজাইটিস হয়, অথবা আপনার ডিসেমিনেটেড টিউবারকুলোসিস হয়ে পেটে যখন পানি চলে আসে, অ্যাসাইটিস হয়, সেই ক্ষেত্রগুলোতে আমরা টিউবারকুলোসিসের যে ট্রিটমেন্ট তার সাথে কিছু স্টেরয়েড ইউজ করি, ডক্টর মনি যেটা আগে বলেছেন, এবং স্টেরয়েডের সাথে আমরা কিছু ব্যায়ামও দিয়ে থাকি। এবং রেসপেক্টিভ যে ডিসিপ্লিন, সে যদি ধরেন আপনি ব্রেনে হয়ে থাকে তখন আমরা নিউরোলজিস্টকে ইনক্লুড করি, বা যখন পেরিকার্ডিয়াল ইফিউশন, হার্টের পর্দার চারদিকে যে পানি জমে যাওয়া, সেই পানি ফেলার জন্য আমরা কার্ডিওলজিস্টের শরণাপন্ন হই, অথবা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল স্পেশালিস্টের সাথেও আমরা কনসাল্ট করি, এবং ফলো আপে আমাদের সাথে তখন আমরা অন্য ডিসিপ্লিনের বিশেষজ্ঞ চিকিৎসকদেরকেও সম্পৃক্ত করি। আমরা যখন নিয়ে আরও কথা বলবো, এখন আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরোগ্য নিকেতন নির্মল শ্বাসে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এবং রেনাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যক্ষ্মা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। ডক্টর মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, যক্ষ্মা রোগের কথা অনেক শুনলাম, কিন্তু যক্ষ্মা প্রতিরোধের কথা একটু জানতে চাই, যে প্রতিরোধ করার জন্য কি করতে হবে, পরিবারকে কি করতে হবে? ধন্যবাদ। আমাদের দেখা যায় কোনো পরিবারে যখন যক্ষ্মা হয়, ডক্টর আজম স্যার যেটা বলছিলেন, পরিবারের ভিতরে কিন্তু একটা অনেক শোকের ছায়ার মতো পড়ে, যে যক্ষ্মা হলো বোধহয় এখন না জানি কী অবস্থা, এখন তার চিকিৎসা ঠিকমতো হবে কি না, রোগ ভালো হবে কি না। আমাদের কাছে অনেক রোগী এসে এই কথাই জিজ্ঞেস করে যে স্যার এটা ঠিক হবে তো, এটা ভালো হবে তো, পুরোপুরি সুস্থ হবে তো। তো দেখা যায় যে আমরা তখন এই কিছু ওনাদের সিমটম শুনে আমরা যখন কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, তখন আমাদের যে সেন্টারগুলি আছে সেখানে যখন পরীক্ষা নিরীক্ষা করতে যায়, এখন আমাদের সেন্টারগুলি এত ডেভেলপ যে যক্ষ্মার যখন কোনো কফের পরীক্ষা করতে গেলে তখন শুধু ওই রোগীরই করে না, এর সাথে দেখা যায় রোগীর যে কেয়ার গিভার বা রোগীর সাথে যে লোক যাচ্ছে, যে ক্লোজ কন্ট্যাক্টে থাকতেছে, তারও কিন্তু কিছু পরীক্ষা করা হয়। দেখা যায় যে রোগী ছিল তার হয়তো ডায়াগনোসিস কনফার্ম হয়েছে, সে যক্ষ্মা হয়েছে, তাকে আমরা যক্ষ্মার ট্রিটমেন্ট শুরু করলাম, তার সাথে সাথে কিন্তু ওখানে দেখা যায় তার সাথে যে ক্লোজ কন্ট্যাক্টে থাকতেছেন, তার ওয়াইফ বা তার ছেলে মেয়ে যেই হোক, তার ক্লোজ কন্ট্যাক্টের পার্সনগুলিকে অবশ্যই সাথে সাথে কিছু প্রোফাইল্যাক্সিস, কিছু ট্রিটমেন্ট, প্রোফাইল্যাক্সিস মানে প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরোধমূলক কিছু ব্যবস্থা করে দেওয়া, যে ওনার মাধ্যমে যেন বা তারা যেন আক্রান্ত না হয়। তো প্রতিরোধ ব্যবস্থা দেখা যায় যে সাধারণত 3 মাসের একটি কোর্স আছে, সেই কোর্সটা দেখা যায় পরিবারের অন্য পার্সনদেরকে ওই যক্ষ্মার ওই সেন্টার থেকে প্রোভাইড করা হয়। জি, ধন্যবাদ। ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে প্রতিরোধের ব্যবস্থাটি রয়েছে, তার মধ্যে কি আমাদের সরকারের কোনো কিছু করণীয় রয়েছে কিনা? আমাদের ন্যাশনাল টিউবারকুলোসিস কন্ট্রোল প্রোগ্রাম এবং আমাদের ডিজি হেলথ যে সিডিসি রয়েছেন, ওরা অত্যন্ত সুন্দরভাবে বিগত প্রায় বছরখানেক হলো যে একজন যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির সারাউন্ডিংয়ে যারা থাকবেন, পরিবারের অন্যান্য সদস্যরা বা সহকর্মীরা, তাদের মধ্যে যক্ষ্মার সংক্রমণ হয়ে গেছে কি না এটাকে নির্ণয় করার জন্য আমরা কন্ট্যাক্ট ট্রেসিং বা তাদেরকে আমরা পরীক্ষার আওতায় নিয়ে আসছি। এটা একটা অত্যন্ত সুন্দর একটা পরিক্রম, সারা ওয়ার্ল্ডে এটা শুরু হয়েছে। তো আমি মনে করি বাংলাদেশে এটা কার্যক্রম অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। সেই কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে যখন আমরা পজিটিভ পাই, তখন তাদেরকে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি, ডক্টর মনি যেটা বললেন যে সপ্তাহে 3 দিন করে আমরা 3 মাসের জন্য, আর যদি কোনো লক্ষণ থাকে সেক্ষেত্রে আমরা তাকে পরিপূর্ণ চিকিৎসার আন্ডারে নিয়ে আসি। সো এটা একটা অত্যন্ত যুগোপযোগী এবং আপনার কার্যকরী পদ্ধতি, যে একজন যক্ষ্মা রোগীর পারপার্শ্বিক ব্যক্তিদের মধ্যে যক্ষ্মা আছে কিনা সেটাকে নির্ণয় করা এবং সেটাকে চিকিৎসা দেওয়াটা। এই ক্ষেত্রে আমাদের অনেক সময় হয় যে পরিবারের সদস্যরা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের জন্য কিছু সময় দিতে হয়, সেন্টারে যেতে হয়, কফ পরীক্ষা করতে হয়, বা কোয়ান্টিফারেন্ট টিবি গোল্ড একটু এক্সপেন্সিভ পরীক্ষা করতে হয়, অনেক সময় সহযোগিতা করতে চায় না। সো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের পরিবারের কেউ যদি যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ওই সেন্টার যদি আপনাদেরকে পরীক্ষার আওতায় আনতে চায়, অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এতে সামগ্রিকভাবে আমাদের বাংলাদেশের যক্ষ্মা চিকিৎসার মধ্যে কিছুটা হলেও উন্নতি সম্ভব। জি, ধন্যবাদ। আমরা একটু ডক্টর মনির হোসেন আপনার কাছে জানতে চাই, আমরা চিকিৎসার কথা শুনলাম, ঔষধের কথা শুনলাম, এর বাইরে আর কি কি করণীয় রয়েছে যার মাধ্যমে যক্ষ্মাকে
প্রতিরোধ করা সম্ভব? যক্ষা যেহেতু একটা ইনফেকশাস ডিজিজ, ক্লোজ কন্ট্যাক্টে আমাদের হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়ায়, তো সেক্ষেত্রে আমরা বলবো কোভিড থেকে আমরা কিছু এটিকেট শিখেছি যে আমাদের কিভাবে এটা প্রতিরোধ ব্যবস্থা করা যায়। সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা এরকম হাঁচি কাশি নিয়ে যারা আছেন তাদের কাছ থেকে একটু সাবধানে থাকা, খুবই ক্লোজ এনভায়রনমেন্টে দেখা যায় যে খুবই মাস পপুলেশনের ভিতরে না যাওয়া, এরকম এটিকেটগুলি একটু মেনটেন করা। তারপর আমরা যে বাইরের যাওয়া বা সেখানে আমরা হয়তো বা একটু মাস্ক ইউজ করা। তারপরে যদি কিছু আমরা এরকম কাশি, আমাদের বেশ কিছুদিন কাশি হচ্ছে, সাথে সাথে আমরা চলে যাব, আমরা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে চলে যাব পরীক্ষা করার জন্য যে আমার কি যক্ষা হলো কি না, আমি একটু নিজেই একটু স্ক্রিনিং করব। এরকম বিভিন্ন প্রতিরোধ ব্যবস্থাপনার মাধ্যমে আমরা যক্ষার হয়তোবা প্রবণতা অনেক কমিয়ে আনতে পারি আমাদের এই কমিউনিটিতে। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর দেওয়ান আজমল, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আমাদের দর্শকরা রয়েছে যারা যক্ষা রোগে হয়তো তাদের পরিবারে অনেকে আক্রান্ত বা অনেকে আক্রান্ত হয়েছিল, তো তাদের ক্ষেত্রে পরবর্তীতে যক্ষা পরবর্তী সময়ের কোনো ফলো আপে আসা কি প্রয়োজন কিনা চিকিৎসকের কাছে, এবং কী ধরনের মেসেজ আপনি দিতে চান? ধন্যবাদ। একজন যক্ষা আক্রান্ত ব্যক্তি যখন পরিপূর্ণ চিকিৎসার মাধ্যমে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান, তারপরেও আমরা বলি যে আইদার চিকিৎসকের কাছে অথবা রেসপেক্টিভ যে সেন্টার থেকে উনি চিকিৎসা নিয়েছেন সেখানে কোনো যদি কোনো সমস্যা হয়, কাশি বা কফের সাথে রক্ত, এই জাতীয় সমস্যা হলে অবশ্যই উনি চিকিৎসকের সাথে পরামর্শ নেবেন। কারণ যেটা আমরা বলেছি যে পোস্ট টিউবারকুলার ফাইব্রোসিস, যেটা সবচেয়ে বেশি আমরা দেখতে পাই যে একজন পেশেন্টের যক্ষা হয়েছে, দেখা গেলো যে 6 মাস 1 বছর পরে কাশির সাথে একটু রক্ত চলে আসে, তখন কিন্তু রোগী মনে করেন যে হ্যাঁ আমার তো মনে হয় আবারও যক্ষা হলো। এবং কোনো সেন্টারে বা যেটা বললেন ডাক্তারমণি যে পলি চিকিৎসকরা আবারও যক্ষার ওষুধ শুরু করে দেয়। এটা একটা অত্যন্ত গর্হিত এবং চিকিৎসা বহির্ভূত পদ্ধতি। সো ওনাদের যারা যক্ষা আক্রান্ত ব্যক্তির কাছে আমার যে মেসেজ হবে যে আপনারা যদি পরবর্তীতে কখনো এরকম কাশি, অতিমাত্রায় কাশি বা কাশিতে রক্ত, এই ধরনের সমস্যা ফেস করেন, তাহলে অবশ্যই আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, অথবা আপনি যে রেসপেক্টিভ সেন্টার থেকে ওষুধ নিয়েছেন তাদের কাছে যোগাযোগ করলে ওনার একটা ব্যবস্থা করে দিবেন। ধন্যবাদ। ডক্টর মনির হোসেন, আপনার কাছে একটু জানতে চাই, আমরা এই যে যক্ষা রোগের পরবর্তী সময় চিকিৎসার কথা বলছি, বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটি পদক্ষেপ গ্রহণ করেছে সম্প্রতি, তা হচ্ছে গিয়ে পিটিএলডি বা পোস্ট টিউবারকুলার লাং ডিজিজ, এই ধরনের রোগীর ক্ষেত্রে কিছু রিহ্যাবিলিটেশন, এই ব্যাপারে একটু সংক্ষেপে আপনার কাছ থেকে শুনতে চাই যে এই ধরনের রিহ্যাবিলিটেশন কী ধরনের ভূমিকা রাখতে পারে? এটা খুবই একটা যুগোপযোগী এবং একটা অনেক বড় একটা ভূমিকা বাংলাদেশ লাং ফাউন্ডেশন একটি পদক্ষেপ নিয়েছে এই যক্ষা পরবর্তী যে সমস্যাগুলির জন্য। কারণ আমরা যেটা স্যার বলছিলেন যে যক্ষা পরবর্তী ফাইব্রোসিস যে হচ্ছে, আমাদের লাংয়ের যে ক্যাপাসিটি থাকে যেটা দিয়ে শ্বাস নিচ্ছি, শ্বাস বের করছি, তো সেই ক্যাপাসিটি অনেক কমে যায়, যার কারণে দেখা যায় যে আমরা অল্পতে হাঁপিয়ে উঠতেছি, আমরা আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে আমাদের রিহ্যাবিলিটেশনের কিছু প্রোগ্রাম আছে যে ব্যায়াম বা ফুসফুসের ব্যায়াম, এর সাথে কিছু এক্সারসাইজ, এগুলি দেখিয়ে এগুলি পেশেন্টগুলিকে হয়তো বা সে আগে এখান থেকে যতটুকু হাঁটতে পারতো বা যতটুকু কাজ করতে পারতো তার চেয়ে কাজের পরিমাণ বা অনেক বৃদ্ধি পাচ্ছে। তো এরকম আসলে রিহ্যাব প্রোগ্রামের মাধ্যমে এই পেশেন্টগুলিকে পরবর্তীতে কর্মোদ্দীপনাতে নিয়ে আসা বা নিজের কার্যক্ষমতাকে বৃদ্ধি করার জন্য একটা অনেক বড় একটা প্রোগ্রাম। তবে অবশ্যই এই ক্ষেত্রে আমাদের থাকবে যে এটা একটা প্রোগ্রাম, এটা বাংলাদেশ লাং ফাউন্ডেশন অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে রোগীদেরকেও একটা সবসময় এই প্রোগ্রামের আওতায় থেকে নিজেদের এই কার্যক্ষমতা বা এই যে পরবর্তী যে কমপ্লিকেশনসগুলিকে ওভারকাম করে নেওয়ার জন্য অবশ্যই তাদেরকেও অনেক বড় ভূমিকা রাখতে হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরামর্শগুলি একটু সংক্ষেপে শুনে নিতে চাই। যক্ষা একটি মারাত্মক জীবাণু দিয়ে গঠিত সংক্রামক ব্যাধি, এবং যার যক্ষা হবে, যার কফে যক্ষার জীবাণু আছে, তিনি অবশ্যই সারাউন্ডিং পিপলের জন্য ইনফেকশাস। তো সেই ক্ষেত্রে যক্ষাক্রান্ত ব্যক্তি নিয়মিত ওষুধ খাবেন, চিকিৎসকের কাছে পরামর্শ যাবেন, কোনো জটিলতা হলে চিকিৎসার সাথে যোগাযোগ করবেন। আর যে কিছু সামাজিক দায়বদ্ধতা আমাদের থেকে যায়, যক্ষাক্রান্ত ব্যক্তি যেখানে সেখানে কফ ফেলবেন না। যদি সেই কফ একটা রৌদ্র উজ্জ্বল জায়গায়ও ফেলা হয়, সেখানেও কয়েক ঘন্টা জীবাণুটা জীবিত থাকে। আর যদি একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার রুমে কফ ফেলা হয়, যেই কফে জীবাণু আছে, সেখানে 6 থেকে 7 দিন পর্যন্ত সেই জীবাণু জীবিত থেকে অন্যকে সংক্রমণ করতে পারে। সো একজন যক্ষাক্রান্ত ব্যক্তির কাছে বিশেষভাবে অনুরোধ, আপনি যেখানে সেখানে কফ ফেলবেন না, আপনি নিয়মিত ওষুধ খাবেন, সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং
হাঁচি কাশির যে ম্যানুভারগুলো আছে এগুলো মেনে চলবেন। যখন আপনি কর্মস্থলে যাবেন মাস্ক ইউজ করবেন এবং আপনার জাতি যা যা সারাউন্ডিং পিপলের জন্য সুস্থতার জন্য অবশ্যই এটাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মনে করবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।